আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চিত বিষয় সিরিজের তাপগতিবিদ্যা ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। প্রশ্নটা কি বলছে দেখি আমরা। সমায়তন প্রক্রিয়ায় কাজ শূন্য হয় কেন? আমরা কাজের সূত্র কি জানি বলতো? ডিডব্লিউ ইকুয়াল টু টি ডি ভি। যেহেতু প্রক্রিয়াটা সমায়তন, অর্থাৎ কি হবে, ডিভির ভ্যালু জিরো হবে। ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। সমায়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই ডিভির মান জিরো। তো আমরা যদি এখানে মান বসাই টি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় কাজের মান হয় শূন্য। তারপরে প্রশ্ন, তাপ ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হতে পারে না কেন? কেন বলতো? এটা কিন্তু বাস্তব, তাই না? তাপ ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হবে না, কারণ কিছু পরিমাণ কাজ কি হয়, অপচয় হয়। তা আমরা ম্যাথমেটিক্যালি দেখি। দক্ষতা সূত্র কি বলতো? এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। এখানে Q2 হচ্ছে কি? বর্জিত তাপ। বর্জিত তাপ। আর Q1 হচ্ছে গৃহীত তাপ। তো যদি তোমার দক্ষতাটা 100% হতে হয়, তাহলে কি হতে হবে? Q2 ডিভাইডেড বাই Q1, এই ভ্যালুটা হতে হবে জিরো। তাহলে তো 100% হবে। তো এই ভ্যালুটা কখন জিরো হবে? যখন Q2 ভ্যালু হবে জিরো। অর্থাৎ তুমি একটা ইঞ্জিন আছে তোমার কাছে, সেই ইঞ্জিনে তুমি তাপ প্রদান করবা, কিন্তু সেই ইঞ্জিনটা কোনো তাপ অপচয় করবে না বা কোনো তাপ বর্জন করবে না। কিন্তু এমনটা কি কখন বাস্তবে হয়? তুমি যখন ধরো এটা তোমার একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনে তুমি তাপ প্রদান করতেছো, এই ইঞ্জিনটা গরম হবেই, এটা স্বাভাবিক, তাই না? সেজন্য কি হবে, তাপ ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হবে না, 100% থেকে কম হবে। তারপরে প্রশ্ন, সিভি সিপি থেকে বড় হয় কেন? বলতো, সিভি হচ্ছে কি? স্থির আয়তনে আপেক্ষিক তাপ। স্থির আয়তনে। সিপি হচ্ছে কি? স্থির চাপে আপেক্ষিক তাপ। সিপি সিভি থেকে বড় হবে। আচ্ছা দেখি তো আমরা প্রথমে সিপির সূত্র। সিপি ইকুয়াল টু আমরা জানি ডেল কিউপি ডিভাইডেড বাই এন ডেল থিটা। আর সিভি সূত্র কি? ডেল কিউভি ডিভাইডেড বাই এন ডেল থিটা। তো আমরা যদি এখান থেকে ডেল কিউপির সূত্রগুলো বের করি, তাহলে হবে কি ডেল কিউপি ইকুয়াল টু সিপি ইন্টু এন ডেল থিটা। আর ডেল কিউভি হবে সিভি ইন্টু এন ডেল থিটা। তো এখানে দেখা যাচ্ছে কি ডেল কিউপি এবং সিপি কি সমানুপাতিক সম্পর্ক। এন ডেল থিটা যদি ধ্রুবক হয়, তাহলে এটা কি হবে? সমানুপাতিক। অর্থাৎ ডেল কিউপি যেটা বড় হবে, ডেল কিউপি যদি বড় হয় তাহলে সিপিও বড় হবে, তাই না? এখন আমরা সম্পর্ক স্থাপন করব ডেল কিউপি এবং ডেল কিউভির মধ্যে। এখন ডেল কিউপি ডেল কিউভি থেকে বড়। কেন বড় বলতো? ডেল কিউপিতে কি হয়? চাপ ধ্রুবক হয়। বুঝতেছি সবাই? ডেল কিউপিতে অর্থাৎ স্থির চাপে চাপ স্থির থাকবে, চাপ ধ্রুবক থাকবে। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো যখন তোমার চাপ স্থির থাকবে, তখন ডেল ইউর ভ্যালুও জিরো হবে না, ডেল ডাব্লিউর ভ্যালুও জিরো হবে না। অর্থাৎ কি হবে? ডেল ইউ নট ইকুয়াল টু জিরো, ডেল ডাব্লিউ নট ইকুয়াল টু জিরো। আর এক্ষেত্রে কি হবে? আয়তন আয়তন ধ্রুবক হলে কি হবে? ডেল ইউর মান তো জিরো হবে না, কিন্তু ডেল ডাব্লিউর মান জিরো হবে। কেন বলতো?
স্থির আয়তনে এই কোশ্চেনে পড়ানো হয়েছে স্থির আয়তনে কাজের পরিমাণ কি হয় 0, সেজন্য কি হবে ডেল ডাব্লিউর মান হবে 0, অর্থাৎ এটা ডেল কিউ মান কত, ডেল কিউভির মান কম এবং ডেল কিউপির মান বেশি, যেহেতু এখানে একটাও 0 না আর এখানে কি হবে একটা 0 হবে। তো যেহেতু ডেল কিউপির মান বেশি তাই সিপির মানও বেশি সিপি থেকে। বুঝতে পারছি সবাই? তারপরে কোশ্চেন, এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। এন্ট্রপি মানে কি বলতো? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা, সরি এন্ট্রপির পরিবর্তন হচ্ছে বিশৃঙ্খলা। পরিবেশে বিশৃঙ্খলা বাড়তেছে, পরিবেশে বিশৃঙ্খলা কি হইতেছে সবসময় বাড়তেছে, অর্থাৎ পরিবেশ তাপীয় সাম্যাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? পরিবেশে বিশৃঙ্খলা বাড়তেছে তাই এন্ট্রপির পরিবর্তনও বাড়তেছে। অথবা তুমি এভাবে এক্সপ্লেন করতে পারো যে পরিবেশে সকল স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে অপত্যাগামী। অপত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বাড়ে। বুঝতে পারছি? তুমি যে কোনোটা লিখতে পারো। প্রথমত কি, পরিবেশে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে বিশৃঙ্খলা, আর পরিবেশে সবসময় বিশৃঙ্খলা বাড়তেছে, সেজন্য এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। অথবা পরিবেশে সকল স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে অপত্যাগামী প্রক্রিয়া, এবং অপত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন সবসময় বাড়ে। ঠিক আছে? অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। তারপরে কোশ্চেন, অপত্যাগামী প্রক্রিয়া একটি একমুখী প্রক্রিয়া। বলতো এটাই কি বাস্তবতা না বা স্বাভাবিক না? অপত্যাগামী প্রক্রিয়া একমুখী প্রক্রিয়া। ধরো তোমার কাছে একটা বরফের টুকরা আছে, এখন তুমি বরফের টুকরাটাকে এমনি রেখে দিলা, কিছু করতেছো না। একটু পরে কি হবে, এটা পানি হয়ে যাবে। একটু পর, অর্থাৎ তারপর যখন তুমি একটু তাপ দিবা তখন কি হবে, এটা বাষ্প হয়ে যাবে, তাই না? এখন এটাকে যদি তুমি এমনি রেখে দাও, এটাকে যদি তুমি কিচ্ছু না করো, অর্থাৎ তুমি বাষ্পটা বাদ দাও, ধরো তুমি বরফ রাখছো, কিছুক্ষণ পর এটা পানি হয়ে গেছে, সামনের দিকে গেল। এখন তুমি যদি এটাকে কিচ্ছু না করো, এমনি রেখে দাও, এটা কি কখনো পিছনে ফিরে আসবে? কখনো পিছনে ফিরে আসবে না। তুমি যদি এটাকে আবার ঠান্ডা করো, বাহির থেকে বাহ্যিক কাজ করো, তখন কি হবে, এটা আবার বরফে পরিণত হবে। তো সেজন্য অপত্যাগামী প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে কি অপত্যাগামী, যেটা যাইতেছে কিন্তু কি হবে না, ফেরত আবার সেম প্রসেসে কখনোই আসবে না নিচ থেকে। সেজন্য এটা কি অপত্যাগামী না? তো অপত্যাগামী প্রক্রিয়া সবসময় একমুখী প্রক্রিয়া। বা ধরো তুমি যদি একটা গ্রাফ আঁকো, তুমি যদি একটা জিনিস এভাবে পাঠাও, এভাবে গেল, তারপর যদি এটা আবার ফিরা সেম জায়গাতেই আসে, তখন হবে প্রত্যাগামী। কিন্তু যদি ফিরা না আসে, এখানে যদি থাইমা যায়, তখন কি হবে, এটা অপত্যাগামী। এটা কি একমুখী প্রক্রিয়া। তারপরে কোশ্চেন, ঊর্ধ্বতাপীয় প্রসারণ এবং সংকোচনে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় কি হয় এটাকে বুঝতে হবে তোমার। তোমার তাপগতিবিদ্যার সূত্র কি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় ডিকিউর ভ্যালু 0, কারণ তাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে কি হবে, ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। একটু বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে প্রসারণ 1 নম্বরে, ঊর্ধ্বতাপীয় প্রসারণে দেখো, যখন প্রসারণ হবে তখন আয়তন বাড়বে। আয়তন বাড়লে কি হয় বলতো, কাজ সম্পন্ন হয় না। আয়তন যখন বাড়বে তখন ডিডাব্লিউর মানও বাড়বে। আর যদি ডিডাব্লিউর মান বাড়ে তাহলে ডিউর মান কি হবে, কমবে না? কেন বলতো, মাইনাস আছে আগে। ডিডাব্লিউর মান যদি বাড়ে, ডিউর মান কমবে। তার মানে কি, ঊর্ধ্বতাপীয় প্রসারণে কি হইতেছে, অন্তঃস্থ শক্তি কমতেছে,
রুদ্ধতাপীয় প্রসারণে অন্তস্থ শক্তি কমতেছে। আবার যখন রুদ্ধতাপীয় সংকোচন হবে তখন আয়তন হ্রাস পাবে, সেই সময় কাজের পরিমাণও কমবে, তখন অন্তস্থ শক্তির পরিমাণ বাড়বে। দুইটা জিনিস বুঝতে পারছি সবাই? এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটু জিনিস দেখো, যখন অন্তস্থ শক্তির সাথে তাপমাত্রা সম্পর্কিত না, অন্তস্থ শক্তি কমতেছে মানে কি হবে? তাপমাত্রা কমবে, অর্থাৎ জিনিসটা হবে শীতল। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়? সিস্টেম শীতল হয়, প্রসারণের কারণে সিস্টেম শীতল হয়। সংকোচনের ফলে সিস্টেম যেহেতু অন্তস্থ শক্তির পরিমাণ বাড়ে, সেজন্য কি হয়? হয়। বুঝতে পারছি সবাই? তারপর কার্নো ইঞ্জিনের দ্বিতীয় ধাপে তাপমাত্রা হ্রাস ঘটে কেন? কার্নো ইঞ্জিনের দ্বিতীয় ধাপ কি বলতো? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণে কি হয় বলতো? আয়তন বাড়ে, সেজন্য কাজের পরিমাণও বাড়ে, অন্তস্থ শক্তি হ্রাস পায়, সেজন্য শীতল হয়। তাই কার্নো ইঞ্জিনের দ্বিতীয় ধাপে তাপমাত্রা হ্রাস পায়। বুঝতে পারছি সবাই? তারপর কার্নো ইঞ্জিনে কার্যনির্বাহক বস্তু পরিবর্তন করলে ওই ইঞ্জিনের দক্ষতার কোনরূপ পরিবর্তন হবে না। প্রথমে দক্ষতার সূত্রটা আমি লিখি। এটা ইকুয়াল টু হবে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। এটা হচ্ছে কি? কার্নো ইঞ্জিনের দক্ষতা। তাহলে দক্ষতায় T2 দ্বারা প্রকাশ করা হয় নিম্ন আধারের তাপমাত্রা, এবং T1 দ্বারা প্রকাশ করা হয় উচ্চ আধারের তাপমাত্রা। তো এখানে কি এই যে দক্ষতাটা কার্যনির্বাহক বস্তুর উপর নির্ভরশীল? কোনোভাবে নির্ভরশীল না। এটা তাপ উৎস এবং তাপ গ্রাহক, ঠিক আছে? T1 কে বলা হয় কি? তাপ উৎস, তাপ গ্রাহক, বা নিম্ন আধারের তাপমাত্রা, উচ্চ আধারের তাপমাত্রা, এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল। সেজন্য কি কার্যনির্বাহক বস্তু পরিবর্তন করলেও ইঞ্জিনের দক্ষতার কোনরূপ পরিবর্তন হয় না। তারপরের কোশ্চেন, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ ব্যাখ্যা করো। গ্যাসের আপেক্ষিক তাপের সূত্র কি? সি ইকুয়াল টু ডিভাইডেড বাই ইকুয়াল টু সি হচ্ছে কি আপেক্ষিক তাপ, ডেল কিউ ডিভাইডেড বাই এন ডেল থিটা। থিটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন। এখন সমষ্ণ প্রক্রিয়ায় ডেল থিটার মান 0। কেন বলতো? সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেজন্য কি ডেল কিউর মান 0। তো এখানে যখন আমরা ভ্যালু বসাবো, ডেল কিউ ইকুয়াল টু এন ইন্টু 0, অর্থাৎ কি ইনফিনিটি। অর্থাৎ সমষ্ণ পরিবর্তনে গ্যাসে আপেক্ষিক তাপ কি হয়? ইনফিনিটি বা অসীম। তারপর তাপগতিবিদ্যায় পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে? প্রথমে আমরা দেখি কাজের সূত্রটা কি। ডিডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। যখন আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব তখন কি হবে? শুধু ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডেল ভি। তো এটা কি পিভি লেখচিত্রের গ্রাফ না? এরকম এ পাশ বরাবর পি, এ পাশ বরাবর ভি। তো এটা ইন্টিগ্রেশন করতেছি মানে কি? এটা ক্ষেত্রফল বের করতেছি আমরা। আর এটা ক্ষেত্রফল দ্বারা কি প্রকাশ করে? ডাব্লিউ বা কাজ। বুঝতে পারছি সবাই? অর্থাৎ তাপগতিবিদ্যায় পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কাজ প্রকাশ করে। তারপর কোন তাপগতীয় প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়?
কোন তাপগতীয় প্রক্রিয়া? প্রথমে আমরা দেখি সূত্রটা কি, তাপগতিবিদ্যার সূত্রটা কি, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় কখন হবে বলতো? এইটা সম্পূর্ণরূপে ডিডব্লিউ তে পরিণত হবে যখন ডিউর ভ্যালু হবে 0। এবং ডিউর ভ্যালু কোন প্রক্রিয়ায় 0 হয়? সমষ্ণ প্রক্রিয়ায়, কারণ সেখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না। তাই কি সমষ্ণ প্রক্রিয়া। বুঝতে পারছি সবাই? কনসেপ্ট গুলোতে জোর দাও। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। এন্ট্রপির সূত্র কি? ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউর মান 0, কেননা তাপের কোনো আদান প্রদান হয় না। তো এখন যদি আমরা মান বসাই 0 ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 0, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন কত? 0। তাই এন্ট্রপি কি থাকবে? স্থির থাকবে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, সেজন্য কি হবে? এন্ট্রপি স্থির থাকবে। কনসেপ্ট গুলো বুঝতে পারলে এগুলো লিখতে পারবা তোমরা। তারপর এটা হবে প্রকৃতিতে। হ্যাঁ, আচ্ছা বুঝে নিন। প্রকৃতিতে স্বাভাবিক নিয়মে সংঘটিত সকল তাপগতীয় প্রক্রিয়াই অপত্যাবর্তী প্রক্রিয়া। এটা কি তোমাদের পড়াইছি না? আমি একটু আগে পড়াইছি, এটা কমেন্টে জানাবো আমার। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাত্রের দেয়াল অপরিবাহী রাখা হয় কেন? ফার্স্টে তুমি জানো, মানে ফার্স্টে জানার চেষ্টা করো যে পরিবাহী রাখলে কি হইতো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া পাত্রের দেয়াল যদি পরিবাহী রাখা হইতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত কি? ডিকিউর মান হবে 0, অর্থাৎ কি হবে না? তাপের কোনো পরিবহন হবে না। লিখে দিই আমি, তাপের কোনো পরিবহন হবে না। তো ধরো এটা তোমার একটা ইঞ্জিন আছে, এখন তুমি এটা চারপাশে একটা পরিবাহী বসাইছো, পরিবাহী দেয়াল বসাইছো। তো যখন তুমি পরিবাহী দেয়ালটা বসাবা তখন কি হবে? এখান থেকে তাপ এখানে স্থানান্তর হবে। পরিবাহী কি করে? পরিবাহীর মাধ্যমে তাপ পরিবহন ঘটবে। সেজন্য কি এখানে রাখতে হবে তোমার অপরিবাহী। তোমার শর্ত কি? তাপের কোনো পরিবহন করানো যাবে না। তো তুমি যদি ইঞ্জিনের চারপাশে একটা পরিবাহী দেয়াল রাখো তাহলে কি হবে? তাপের পরিবহন হবে, কিন্তু সেটা তো করানো যাবে না। সেজন্য কি করতে হবে? চারপাশে অপরিবাহী দেয়াল রাখতে হবে, যেন তাপের পরিবহন না হয়। তারপর কিভাবে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা যায়? ইঞ্জিনের দক্ষতার সূত্র কি বলতো? T2 ডিভাইডেড বাই T1, এটার ভ্যালু যত কম হবে ইঞ্জিনের দক্ষতা তত বেশি হবে না? বলতো T2 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু যত কম করা যায়, এটার ভ্যালু তুমি কম করতে হলে কি করতে হবে? T2 এর ভ্যালু কমাইতে হবে। T2 কি? নিম্ন আধারের তাপমাত্রা। অন্যদিকে কি করতে হবে? T1 এর ভ্যালু বাড়াইতে হবে। T2 এর ভ্যালু যদি কমা যায় আর T1 এর ভ্যালু যদি বাইরে যায় তাহলে কি হবে? জিনিসটার মান অনেক ছোট হবে। সেজন্য সেটাকে যদি 1 থেকে বিয়োগ করি তাও কি হবে না, মানে অর্থাৎ ইঞ্জিনের দক্ষতা কি হবে? বৃদ্ধি হবে। 1 থেকে কমানোর পরেও দক্ষতাটা অনেক বেশি থাকবে। তো সেজন্য কি করতে হবে? T2 কি? নিম্ন আধারের তাপমাত্রা লিখেছি একটু আগে আমি। নিম্ন আধারের তাপমাত্রা। T1 কি? উচ্চ আধারের তাপমাত্রা। এটাকে যদি তোমরা কিউ দিয়ে ব্যাখ্যা করতে চাও, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। তাহলে কি করতে হবে? Q2 ডিভাইডেড বাই Q1 এর ভ্যালু কমাইতে হবে। Q1 কি? মানে যেটা তাপ প্রদান করে সেটা। আর Q2 কি? বর্জিত তাপ। অর্থাৎ বর্জিত তাপ তোমার কমাইতে হবে, অর্থাৎ Q2 এর ভ্যালু কমাইতে হবে এবং Q1 এর ভ্যালু বাড়াইতে হবে। বুঝতে পারছি? তারপরে কোশ্চেন, কার্নো ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয় কেন? জাস্ট একটা চিত্র। কার্নো ইঞ্জিনের ফার্স্ট স্টেপে কি হয়? সমষ্ণ প্রসারণ। বুঝছো?
কার্নো ইঞ্জিনের ফার্স্ট স্টেপে হয় সমষ্ণ প্রসারণ, তারপর হয় রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর হয় সমষ্ণ সংকোচন। প্রথমে গেল এভাবে, তারপর এভাবে। তৃতীয় স্টেপে কি হচ্ছে? সমষ্ণ সংকোচন। আর চতুর্থ স্টেপে রুদ্ধতাপীয় সংকোচন। এই জিনিসটা কি হলো? যাইয়া আবার একই বিন্দুতে ফিরে আসছে, তাই না? বুঝতে পারছি সবাই? গেল, ঘুরলো, পুরাটা ঘুরে আবার একই বিন্দুতে ফিরে আসলো। আর যেই প্রসেসে একই বিন্দুতে আবার ফিরে আসে সেটা কি বলা হয়? প্রত্যাগামী প্রক্রিয়া। তাই কি কার্নো ইঞ্জিনের প্রক্রিয়াকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয়। তারপর বডি স্প্রে ব্যবহারের সময় ঠান্ডা অনুভূত হয় কেন? এটা হচ্ছে হয়ে গেল, এটা পড়াইছি না, বডি স্প্রের সময় ঠান্ডা অনুভূত হয় কেন? বডি স্প্রের সময় রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। সেক্ষেত্রে কি হয়? প্রসারণ ঘটে, প্রসারণের কারণে আয়তন কম, সেখানে আস্তে আস্তে শীতল অনুভূত হয়। এই জিনিসটাই ব্যাখ্যা করে লিখবেন। বুঝতে পারছি? প্রিভিয়াস। তারপর ক্লিনিক্যাল থার্মোমিটারের 0°F থেকে দাগ কাটা থাকে না কেন? এখন মানুষের ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে কি করা হয়? মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয়। আর মানুষের স্বাভাবিক তাপমাত্রা, মানুষের শরীরের তাপমাত্রা হয় 95°F থেকে 110°F সর্বোচ্চ। এটাও হয় না, কি হয়? 104-5 শেষ হয়ে যায়, তাই না? তো যেহেতু তোমার 95 থেকে 110 রেঞ্জ, তো তোমার 0° থেকে কাটার দরকার, তাই না? সেজন্য ক্লিনিক্যাল থার্মোমিটারে 0° থেকে কাটা থাকে না, বরং 95 থেকে 110 মধ্যে কাটা থাকে। বুঝতে পারছি সবাই? তারপর লাস্ট কোশ্চেন, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 20.8 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 বলতে কি বোঝায়? আপেক্ষিক তাপের সূত্র কি? C = dq ডিভাইডেড বাই n ডেল থিটা। তো এটাকে যদি আমরা বসাই তাহলে কি হবে? জুল ডিভাইডেড বাই 1 মোল ইন্টু 1 কেলভিন। অর্থাৎ গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 20.8 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 বলতে বোঝায় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 20.8 জুল কাজ করতে হবে। তো এই ছিল। তো তোমাদের যা আসবে এই কনসেপ্টের মধ্যেই আসবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি 2 স্টার দিয়ে দিচ্ছি ফার্স্টেই। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। এই কনসেপ্ট থেকেই তোমার যে কোনো কিছু আসবে। তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কি হবে? এক্সামে লিখতে পারবা। এগুলো এত মুখস্থ করার প্রয়োজন হয় না, ঠিক আছে? বারবারই আমি বলতেছি, প্রত্যেকটা ক্লাসে বলতেছি, এগুলো মুখস্থ করার এত প্রয়োজন হয় না। তোমরা যদি কনসেপ্ট গুলো বুঝতে পারো, সূত্রগুলো ভালো মতো জানা থাকে, তাহলে সে অনুযায়ী তোমরা লিখতে পারবে। আল্লাহ হাফেজ সবাইকে।